এসেছি আমি অয়ন দুয়ারে রিপোর্টার নিয়ে, আর এই 1 ঘন্টা একেবারে 18 থেকে 19টা জেলার খবর, জেলার সমস্যা, বেআইনি অবৈধ কাজ এবং রাজনৈতিক বিভিন্ন খবর। আবার বলছি, যারা রাজনৈতিক তর্ক বিতর্ক চিৎকার চেঁচামেচি পছন্দ করেন না, কান পাতা দেয়, তারা আমার সঙ্গে থাকুন আর প্রত্যেকটা জেলার কথা শুনুন। যেমন আবার বলছি, এসএসসি আরো বিপাকে, চাকরিতে আপত্তি, প্যানেল উত্তীর্ণ চাকরিতে আপত্তি হাইকোর্টের, মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরিতে না। এবার হাইকোর্টের স্পেশাল বেঞ্চেও ধাক্কা এসএসসির। সওয়াল জবাবের মধ্যেই বিচারপতির কড়া প্রতিক্রিয়া। চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, কি হলো আজকে? তার মানে এই 1210 চাকরি থাকবে না, স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, একেবারে 1210 শুধু নয়, এই সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে, কারণ যখন এই সংখ্যাটা আমরা দিয়েছি, এটা একেবারে বাক কমিটির হিসেব এবং সিবিআই এর রিপোর্টের হিসেব, এবং এরপরে মামলা জল অনেক দূর এগিয়েছে সুপ্রিম কোর্ট, তারপর কলকাতা হাইকোর্ট বিশেষ ডিভিশন বেঞ্চ, এবং সংখ্যাটা 1210-এ নয়, সেটা আরও বাড়তে পারে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। সব মিলিয়ে এই মেয়াদ উত্তীর্ণ প্যানেল, এই বিষয়টা কি? বিষয় হচ্ছে একটা প্যানেল, এসএসসি এক্ষেত্রে 4টে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল 2016 সালে, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম একাদশ দ্বাদশ, এই 4টে নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের প্রত্যেকটারই মেয়াদের সময়কাল হচ্ছে 1 বছর। আজ আমরা 16ই জানুয়ারি এই লাইভ টেলিকাস্ট করছি। আজকে যদি এসএসসি কোনো একটা প্যানেল বার করে, সেটা এসএসসির আইন অনুযায়ী থাকার কথা 15ই জানুয়ারি 2025 সাল পর্যন্ত। কাজেই 16ই জানুয়ারি 2025 সাল থেকে আজকে যদি কোনো প্যানেল প্রকাশ করে, সেটার কোনো ভ্যালিডিটি নেই আইন অনুযায়ী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক এই কথাটাই বলেছিলেন, এবং তাই তিনি প্রথম 473টা গ্রুপ ডি চাকরি বাতিল করেছিলেন। যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি কি করে হয়? কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এসএসসির আইনটা ভুলে খেয়েছিলেন। তিনি সেখানকার আইনজীবী ছিলেন, দীর্ঘদিন এসএসসির আইনজীবী হয়ে সওয়াল করেছেন, তিনি জানতেন। দেখো, 2021 সালের নভেম্বর মাসের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যা বলা, তারপর একাধিক জল গড়িয়েছে। সুপ্রিম কোর্ট বিশেষ ডিভিশন বেঞ্চ করে প্রায় 5000-এর কাছাকাছি যাদের চাকরি বাতিল হয়েছিল, সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ অ্যাফার্ম করেছিল, তাদের প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, স্বাভাবিক ন্যায় বিচার অধিকার, সেটা হরণ করা হচ্ছে। তারা কিছু বলতে পারছেন, তাদের চাকরি চলে যাচ্ছে হঠাৎ করে। সেই তাদের বলার যে জায়গা যখন এসছে, আজকে দিনভর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেট সওয়াল করেন একাধিক চাকরি হারাদের হয়ে, সেখানেই বিচারপতি দেবাংশু বসাক স্পষ্ট, এই বিশেষ ডিভিশন বেঞ্চে যিনি প্রিজাইডিং জজ, তিনি এই বিষয়টি বলে দেন যে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি থাকা নিয়ে কোনো দ্বিমত, কোনো প্রশ্ন থাকতে পারে না। কাজেই এই 1210 না, এর থেকে আরো বেশি চাকরি, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, অন্তত হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রাজ্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। কত হাজার জনের এরকম ভাবে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি বাতিল হয়, সেটা আমরা দেখব নিশ্চয়ই। এরপরে চলে যাব হুগলিতে প্রচার শুরু বিজেপির। লোকসভা নির্বাচনই ঘোষণা হলো না, কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা না হলে কি হবে? দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপির নেতাকর্মীরা হুগলিতে, চুঁচুড়ায়। এমনকি লোকসভার দিন ঘোষণার অনেক আগে প্রচার শুরু। কথা বলবো প্রতিনিধি রানা, কি স্লোগান দেওয়া হচ্ছে দেওয়াল লিখনে? কেন এখন থেকেই দেওয়াল দখল? আর তৃণমূল কি দখল করতে দিচ্ছে? হ্যাঁ অয়নদা, দেখো, লোকসভা নির্বাচনের দাদামা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল হুগলির চুঁচুড়া 15 নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন দিয়ে, যেখানে বিজেপি কর্মীরা তারা দেয়াল লিখেছেন। সেই দেয়ালে লেখা আছে যে দুর্নীতিমুক্ত সমাজ ও রাম রাজত্বের লক্ষ্যে। তুমি বুঝতেই পারছো, যেহেতু আগামী 22 তারিখে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, ফলে এই রাম যে মন্দির নির্মাণকে ঘিরেই কিন্তু যেমন রাজনীতি, একটা ভোটের লড়াই কিন্তু নেমে পড়েছে বিজেপি। সেখানে তারা মানে যেটা লিখছে, দুর্নীতিমুক্ত সমাজ ও রাম রাজত্বের লক্ষ্যে। এই লেখা নিয়ে আজকে যখন দেয়াল লিখন শুরু করে বিজেপি, কটাক্ষ করতে চায়নি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি নিশ্চয়ই, এ তো তৃণমূল কটাক্ষ করতে ছাড়বেই না। বিজেপি কি বলছে? আর অসিত মজুমদার বলছেন, গাছে কাঁঠাল গোঁফে তেল। জেলা সভাপতির লেখার যে প্রক্রিয়া, সেটা নির্দেশ অনুযায়ী আমরা চুঁচুড়ায় 1 নম্বর মণ্ডলে আমরা দেওয়াল লিখলাম। আজকে নাড্ডাজির তরফ থেকে শুরু হয়েছে, তো পরপর যতগুলো প্রেসিডেন্ট আছে, এরপরে আমাদের মণ্ডল সভাপতি আছে, তারা লিখবেন, এরপরে বুথ সভাপতি তারা লিখবেন। এইভাবে একটা প্রক্রিয়া চলছে। গাছে কাঁঠাল গোঁফে তেল, প্রার্থীর খোঁজ নেই, দেয়াল লিখছে। মোদি এবং শাহ
দুর্নীতির তো হেডমাস্টার, ওরা যতই লিখুক কাউন্টিং এ 42 আমরা যখন নামবো তখন দেখবেন মার্কেটে কেউ নেই। আর এবার হুগলিরই আরেকটা খবর, কন্ট্রাক্টরদের টাকা কত বাকি আছে জানেন? প্রায় 10 কোটি টাকা। ভোটের কাজ করে মেলেনি টাকা, এছাড়াও পঞ্চায়েতের কাজ করে মেলেনি টাকা, প্রায় 10 কোটি টাকা বাকি। বিদ্যুতের কাজ করেছেন, পঞ্চায়েতের কাজ করেছেন, ভোটের কাজ করেছেন। কথা বলবো প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, কোন ভোটের কাজ করেছেন? পঞ্চায়েতের কাজ শুধু, নাকি বিধানসভা ভোটেরও কাজ করেছেন, আবার পঞ্চায়েতের কাজও করেছেন এরা? কেন টাকা বাকি এখনো? হ্যাঁ দেখো, যাদের কথা বলা হচ্ছে তারা মূলত 2021 সালের যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে যে সেন্ট্রাল ফোর্স এসেছিল, তারা যেখানে যেখানে ছিল সেখানকার ইলেকট্রিক্যাল সব কাজকর্ম হয়েছিল তাদের কন্ট্রাক্টর পিডব্লিউডির মাধ্যমে চুক্তি হয়েছিল, সেখান থেকে চুক্তিপত্রের মাধ্যমে তারা কাজ করেছিল এবং 7 কোটি টাকার উপর তারা পায়, কিন্তু সেই টাকা এখনো ক্লিয়ার হয়নি। এবং তারপরে যে আগের বছরের যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের প্রায় 2.5 কোটি টাকা তাদের ডিউ হয়ে আছে, কোনো টাকাই তারা পায়নি। প্রায় সব মিলিয়ে 9.5 কোটি টাকা 4 বছর ধরে তাদেরকে ডিউ হয়ে আছে। এবং তারা এখন যেটা দাবি করছে যে এই টাকা না মিটলে তারা পরবর্তী ভোটের সময় তারা আর কোনো রকম কাজই করতে পারবেন না। তারা তো অন্য কাজও করতে পারবেন না। ঠিকাদাররা, মানে এই কন্ট্রাক্টররা কি বলছেন দেখুন। 2021 সালের অ্যাসেম্বলি ইলেকশনের সিআরপিএফদের তাদের অ্যাকোমোডেশনের টেম্পোরারি ইলেকট্রিক্যাল কাজ টেন্ডারে পেয়েছিলাম। টাকার পরিমাণ প্রায় 7 কোটি টাকা। আমরা এখনও একটা টাকাও পেমেন্ট পাইনি। গত 2023-এর মে মাসেও এই পঞ্চায়েত নির্বাচনে সেখানেও আমরা এই কাজগুলো অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। সেই টাকার পরিমাণও প্রায় 2.5 কোটি টাকা। আমরা কাজ করব না বলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা করতে পারবো না, সেই অর্থনৈতিক অবস্থা নেই। 15 থেকে 16 জন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমরা টাকা পয়সা ধার দেনা করে যে কাজগুলো করেছিলাম না, আমরা সব জায়গায় এখন সেগুলোকে আমরা মিট আপ করতে পারিনি। একেবারেই তাই, নিজেদের পকেট থেকে টাকা দিয়ে প্রায় 10 কোটি টাকার কাজ করেছেন, কিন্তু কাজের টাকা পাচ্ছেন না। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি বলছেন দেখুন। বিধানসভার ভোট হয়েছিল, তার জন্য কত আমার পাওনা আছে, বকেয়া আছে, যেটা না দিলে পারে আপনাদের পেমেন্ট করতে পারছি না। সেটা আমি টাইম টু টাইম বিভিন্ন জায়গায় বলেছি। এবার যতক্ষণ না ফান্ডটা দিচ্ছে ততক্ষণ কিন্তু আমি বলতে পারবো না যে আমি কবে আপনাদের পেমেন্ট দিতে পারবো। আমি আবার অফিসিয়াল কমিউনিকেট করতে পারি, এইটুকুনি আমি করতে পারি। কি অবস্থা, এত মানুষ, তাদের সংসার চলবে কি করে? 10 কোটি টাকা। আরো খবর আছে, বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায় এখনো পর্যন্ত কেউ জানে না। পুলিশ জানে, মনে করছেন অনেকে এসেছে, কারণ গতকাল তিনি আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কি হলো না হলো সব দেখাবো। তবে তার আগে বিচারপতি তিনি সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিলেন শেখ শাহজাহানের বাড়ির সামনে, এবং ইডি আবার শেখ শাহজাহানের বাড়ি যেতে পারবে, প্রয়োজনে নথি বাজেয়াপ্ত করতে পারবে, কিন্তু পুলিশকে ব্যবস্থা নিতে হবে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এর আগে ইডি সিদ্ধান্ত নিয়েছিল যে গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনে পুলিশকে না জানিয়ে রেড করতে যাবে যেখানে যাবে। এক্ষেত্রে তো তাহলে পুলিশকে জানাতে হবে। এবং বিচারপতি কি বললেন আর কিছু? দেখো, প্রথমত 11 দিন হয়ে গেল শেখ শাহজাহান এখনো পর্যন্ত নিখোঁজ, এবং গতকাল হঠাৎ করে তার আইনজীবীর মাধ্যমে তার ভার্চুয়াল উপস্থিতি প্রমাণ দিয়েছিলেন তিনি এজলাসে, যদিও সেই উপস্থিতি আজকে ঘুরে গেছে। এবং তিনি বাড়িতে রয়েছেন কি নাই, পুলিশ পিকেট রয়েছে, নেজার থানার পুলিশ পিকেট সেখানে রয়েছে। পুলিশ যদি থাকে তা, এবং ঘটনার দিন থেকে পুলিশ রয়েছে, বিচারপতি জয় সেনগুপ্তের খুব বিস্ময়কর প্রশ্ন, যদি পুলিশ সেদিন থেকে থাকে, পুলিশ পিকেট থাকে, তাহলে তো ওই বাড়িতে কে ঢুকছে কে বেরোচ্ছে সবটাই জানা যায়। সিসি ক্যামেরা কি বসানো হয়েছে, ইনস্টলের একটা প্রক্রিয়া চলছে। এরপরে বিচারপতি বললেন সময় নষ্ট নয়, যত দ্রুত সম্ভব সিসি ক্যামেরা নজরদারির মধ্যে আনতে হবে, ওখানে ইনস্টল করতে হবে বাড়ির সামনে, সেখানে শাহজাহান বা তার অন্য কোনো মানুষ সেখানে ঢুকছে বেরোচ্ছে পুরোটাই তাহলে সিসি ক্যামেরায় বন্দি করা যাবে, নজরদারি করতে আরও সুবিধা হবে। তাই এই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত দিলেন। আচ্ছা, অন্যদিকে এই পুরো বিষয়টাতে শেখ শাহজাহানের সম্পর্কে কি হতে পারে, সিবিআই তদন্ত করবে কি করবে না, কারণ ইডি, রাজ্য পুলিশ তদন্ত করছে, 3টে এফআইআরে তদন্ত করছে। বিচারপতি জয় সেনগুপ্ত তিনি খোলামেলা না বললেও এটা বুঝিয়ে দিয়েছেন তার
বডি ল্যাঙ্গুয়েজ এটা বোঝা গেছে যে রাজ্য পুলিশই পারে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে, তাই তাদের আরও 3টে দিন সময় দিতে চাইছিল আদালত। আচ্ছা। কিন্তু ইডির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল তীব্র আপত্তি জানান। এই রাজ্যের পুলিশকে দিয়ে আর 1 ঘন্টাও তদন্ত নয় এই সন্দেশখালী কাণ্ডে ইডি আক্রান্ত ইডি অফিসারদের রক্তাক্ত হওয়ার ঘটনায়। যদি দেওয়া হয় তাহলে নথি বিকৃত করে ফেলবে। নথি যদি বিকৃত হয়ে যায় এই ঘটনা কোনো কিছু আউটকাম আসবে না। এখনই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিতে হবে, কারণ রাজ্য পুলিশের উপর তাদের কোনো ভরসা নেই। যদিও বিচারপতি একটা প্রস্তাব দিয়েছিলেন যে ইডি যদি চায় তারা সেই বাড়িতে যাক, ঠিক, তদন্ত করতে ঠিক। যাক, সেখানে যদি কোনো নথি থাকে তারা বাজেয়াপ্ত করুক। আদালত নির্দেশ দেবে, রাজ্য পর্যাপ্ত পুলিশ সেখানে মোতায়েন করে ইডির এই অভিযান হতে পারে। যদিও বিচারপতি এটাও মেনে নিয়েছেন হয়তো অভিযুক্ত এখন বাড়িতে নেই, তাকে গেলে পাওয়া যাবে না, তখনই ইডির তরফে বলা হয় নথিও সম্ভবত ওই অভিযুক্ত বাড়ি থেকে নিয়ে গেছে। একেবারেই তাই, এই মানে অভিযান- এতদিন হয়ে গেল সেই নথি কি আর পড়ে থাকবে বাড়িতে? শেখ শাহজাহান কোথায় কেউ জানে না, মানে আমরা কেউ জানি না, তুমি জানো না, কেউ জানে না, পুলিশ জানে অনেকে বলছেন, কিন্তু ওই নথিগুলো কি থেকে যাবে নাকি বাড়িতে? আর এদিকে গতকাল হঠাৎ করে শেখ শাহজাহান তিনি আবেদন জানালেন আইনজীবী মারফত, তার মানে আইনজীবীর সঙ্গে কথা হয়েছে, ফোনে কথা হয় বা মৌখিক কথা হয়, তিনি আবেদন করলেন কিছু বলবেন, আদালতে কিছু বলতে চান, আর প্রশ্নের মুখে পড়লেন আত্মসমর্পণ কেন করছেন না। আর আজকে হঠাৎ এই প্রশ্নের পরেই আজকে আবেদন প্রত্যাহারও করে নিলেন। অর্ণব, বিপাকে পড়ে কোনো কি ইঙ্গিত পেয়েছেন যে আদালত আসলে সমর্থন করছে না তার আবেদনকে, তারপরেই প্রত্যাহার? অর্ণব, একেবারে তাই। গতকাল হঠাৎ করেই তার উদয় হওয়া মামলা চলাকালীন, কার্যত মামলা শেষ মুহূর্তে, এবং শুধুমাত্র শেখ শাহজাহানের হয়ে আইনজীবীর উপস্থিতি নয়, একই সঙ্গে ওই বাড়ির কেয়ারটেকার যিনি অভিযোগ করেছেন সকাল 8টা নাগাদ যে অভিযোগ হয়েছে এবং সকাল 10:30 নাগাদ যে এফআইআর হয়েছে, প্রথম এফআইআর, সেই দেদার বক্স মোল্লা শাহজাহানের কেয়ারটেকার, তার হয়েও একই আইনজীবী সওয়াল করতে চান। অর্থাৎ শেখ শাহজাহানের আইনজীবী তার কেয়ারটেকার যে অভিযোগ করেছে তার হয়ে আইনজীবী সওয়াল করতে চান। অনেক নথি বিকৃত করে দেখানো হচ্ছে শেখ শাহজাহান সম্পর্কে, কার্যত রং চড়িয়ে বলা হচ্ছে। আসল ঘটনাটা শেখ শাহজাহান আদালতের সামনে তুলে আনতে চায়। বিচারপতির যে বাক্যবান ছিল, কেন আত্মসমর্পণ করছেন না, আত্মসমর্পণ করুন, এই জায়গাতেই সম্ভবত পিছু টান বা 180 ডিগ্রি ঘুরে যাওয়া। পরিস্থিতি খারাপ, যদি আদালতে তারা আবেদন করো, আবেদন তো খারিজ হবেই, তাদের সারেন্ডার করার নির্দেশই হয়তো দিয়ে দেবে আদালত। তাই তারা আজকে পিছিয়ে গেল, 180 ডিগ্রি ঘুরে গেল এবং বললো না তারা কোনো আবেদন করছে না। যদি আদালত চায় তাহলে শেখ শাহজাহান এসে তার বক্তব্য আদালতে পেশ করতে। এখন তার মানে প্রশ্ন থেকেই গেল, শেখ শাহজাহান এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে ধরতে পারবে কিনা, শেখ শাহজাহান নিজে আত্মসমর্পণ করবেন কিনা, শেখ শাহজাহান নিজে থেকেই আসবেন কিনা, তাকে দেখা যাবে কিনা। এবার চলে যাচ্ছে একটু উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থে রাস্তা তৈরি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দে রাস্তা তৈরি, কিন্তু পঞ্চায়েত প্রধান বেঁকে বসেছেন। পঞ্চায়েত প্রধান একটু কন্ট্রাক্টরের সঙ্গে বসতে চান, রাস্তার কাজ বন্ধের হুমকি দিলেন আর চাপও দিচ্ছেন। ভাবা যায় মন্ত্রীর থেকেও বেশি তৃণমূলের প্রধান। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, তৃণমূলের প্রধান কি বুঝতে পারেননি যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বরাদ্দ টাকায় রাস্তা তৈরি হতে চলেছে? অয়ন, তোমাকে বলে রাখতে চাইবো, পানাহার ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী এলাকায় প্রায় 1500 মিটার রাস্তা, পেপার ব্লকের রাস্তা উন্নয়ন দপ্তরের তরফ থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল এবং রীতিমতো তা কাজও শুরু হয়। ঠিকাদারি সংস্থা কাজ শুরু করলে সেই এলাকার প্রধান সেই কর্মীকে, ঠিকাদারি সংস্থার কর্মীকে ফোন করেন এবং সেই কাজ বন্ধ করার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে যে তিনি তা প্রথমে ঠিকাদারি সংস্থার কর্মীকে ফোন করেন এবং তাকে প্রথমেই বলে যে আমাকে না জানিয়ে কাজ কেন শুরু করা হলো, এরপর কাজ বন্ধেরও হুমকি দেয় বলে অভিযোগ করেছে। এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা কিন্তু সেই প্রধানের সাথে কথা বলতে চাই, কিন্তু সেই বিষয়টিকে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন যে আমরা কোনো রকম ভাবেই কাজ আটকাতে চাইনি। এই ঘটনার খবর যখন উদয়ন গুহের কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, রীতিমতো কিন্তু রেগে লাল হয়ে যায়। একদম উদয়ন গুহ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তার আগে ঠিকাদার কি বলছেন, মানে কন্ট্রাক্টর কি বলছেন দেখুন।
বললো যে ফোন করে বললো আমাকে যে সাবির ভাই তোমার কাজটা কিন্তু ভালো করলো না, সে আমাকে না জানা তোমরা কাজটা শুরু করে দিলা, তোমাকে কে শুরু করতে বললো? আমি বললাম যে আমাকে হুমকি ছুড়ে বলছে। হ্যাঁ আমাকে বলছে হ্যাঁ আমাকে বললো তোমাকে কে শুরু করতে বললো? আমাকে বললো আমাদের যে ক্লাবের ছেলেগুলো দাদারা আছে ওরাই শুরু করতে বললো। গ্রামের লোকজন পাশে দাঁড়িয়েছে আপনার? হ্যাঁ আছে। তো কাজ কি বন্ধ করে দিয়েছে? না কাজ বন্ধ করেনি, আপাতত আমার কাজ চলতেছে। মানে বন্ধ করতে বলেছে? বন্ধ করতে বলছে আমাকে। তো আপনি কি কাজ বন্ধ করেছেন? না। তিনি বুঝতেই পারেননি যে এটা উদয়ন গুহর। উদয়ন গুহ ব্যাপক ধমকি দিলেন, বললেন দলও করতে হবে না। প্রধান কোন দলের? প্রধান তৃণমূলেরই। প্রধানের দল করতে হবে না। প্রধানের কাজ আটকালে পরে প্রধান বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আর তৃণমূল প্রধান তিনি কি সুর নরম করলেন? 20 বছর পরে আমার সংসদে রাস্তাটা হচ্ছে। হ্যাঁ আমি শুধু সময় চেয়েছিলাম, কেননা পিএইচই জল মিশন, যে জল মিশনের আমি এখানে চেয়ারম্যান, তা আমি চাচ্ছিলাম ধাপে ধাপে কাজটা হোক, জলের কাজটা শেষ হয়ে যাক। জল মিশন আমার কাছে সময় চেয়েছিল, আমি ওই রাস্তার ঠিকাদারের কাছে আমি 7 দিন সময়, 7 দিন পরে ওনারা হ্যান্ড ওভার করে দিলে আপনারা 7 দিন পরে কাজটা শুরু করুন, তাহলে কাজটাও সুন্দর হবে। একটু অন্য পথে নিয়ে গেলেন আর কি। আর বিজেপি এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবেই। সাকুয়াঝোড়া 1 নং অঞ্চলে অরাজকতা চলছে। রাস্তার পেপার ব্লগের কাজ করছেন, সেখানে প্রধান এসে কাজ আটকে দিচ্ছেন। এখানে নিশ্চয়ই কাটমানির গন্ধ আছে, হয়তো প্রধান সামিল হয়নি, তাই প্রধান কাজ আটকে দিয়েছেন। হয়তো ভেতরে ভেতরে রফা হবে আর আবার নিম্নমানের কাজ হবে। আমরা নজর রাখবো অবশ্যই নিম্নমানের কাজ হচ্ছে কিনা, এটা ঠিক বলেছেন। এবার দেখুন, আমরা অবৈধ কাজ, বেআইনি পুকুর ভরাট সব দেখাই, আমাদেরকে ফোনে হুমকিও শুনতে হয়, আবার ঝুঁকি নিয়ে কাজও করতে হয়। আপনাদের জন্যই তো তুলে ধরি। দেখুন উত্তর 24 পরগনা একের পর এক পুকুর ভরাট হচ্ছে। তৃণমূল অঞ্চল সভাপতি, তার পুকুর ভরাট হয়ে যাচ্ছে। কি সুন্দর টেকনিক দেখুন, কোনো লোক লস্কর নেই, ট্রাক্টর নেই, ইছামতির পলিমাটি পাইপের মাধ্যমে টেনে নিয়ে চলে আসছেন তার পুকুরে। একদম জেনারেটরের মাধ্যমে সেই পলিমাটি এসে পড়ছে পুকুরে, পুকুর আস্তে 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 ভরাট হয়ে যাচ্ছে। দারুণ ব্যাপার। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, এই অঞ্চল সভাপতি কিন্তু তুখোড় লোক। এই অঞ্চল সভাপতিকে মদত দিচ্ছেন কারা, নাকি তিনি হচ্ছেন বেতাজ বাদশাহ? না দেখো অয়নদা, এই যে বরুণহাটের তৃণমূলের অঞ্চল সভাপতি নাড়ু গোপাল হরি, ইনি হচ্ছে এখানকার বেতাজ বাদশাহ বলা চলে। তার কারণ এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ যায় না, এর বিরুদ্ধে কেউ মুখ খোলে না। সেই কারণে সে সেখানকার যে পুকুর আছে, বরুণহাটের যে মার্কেটের পিছনে যে পুকুর আছে, সেই পুকুর কিন্তু অবাধে দিনের বেলায় একদম অবাধে পুকুরটা ভরাট করে দিচ্ছে এবং ইছামতি নদী থেকে বেআইনিভাবে পলি তুলছে। ইছামতি নদীর যে বাঁধ, সেই বাঁধ ফুটো করে পাইপ ঢুকিয়ে সেখান থেকে বেআইনিভাবে পলি তুলিয়ে বাঁশবাগানের ভেতর দিয়ে পাইপ নিয়ে গিয়ে পঞ্চায়েত প্রধান কি করছে? পঞ্চায়েত কি করছে? হ্যাঁ, আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু এই যে বরুণহাট পঞ্চায়েতের যে প্রধান, তার সঙ্গে কথা বলেছিলাম, তার সঙ্গে সরাসরি দেখা করেছিলাম, কিন্তু তিনি কিন্তু এই যে নাড়ু গোপাল হরির এর বিরুদ্ধে কোনো রকম মুখ খুলতে রাজি না। এই বিষয়ে তিনি কোনো রকম মুখ খুলতে রাজি হলেন না, এই বিষয়ে কিছু বলতেও রাজি হলেন না। এরপরে যেহেতু তিনি কোনো কথা বলতে রাজি হলেন না, তারপরেই কিন্তু আমরা কিন্তু এসডিওর সঙ্গে যোগাযোগ করি এবং এসডিও আমাদেরকে বলে যেটা জানায় যে তিনি খতিয়ে দেখছে। নিশ্চয়ই খতিয়ে দেখুন, পুকুর ভরাট করা বন্ধ করুন। যে কোনো বেতাজ বাদশাহ হতে পারেন। আমি আসবো অনুপম, একটা প্রশ্ন নিয়ে আসবো, তার আগে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখি। এই পুকুরটা যে মালিকের, তিনি এই নদী থেকে বালি এনে ভরাট করছে, ভরাট করে প্লটে প্লটে বিক্রি করেছে। এই রাস্তার ধারে এগুলো বিক্রি হয়ে গেছে শুনলাম। বাবা, আগেই ভরাট করে ফেলেছে। পিছনে এখনো কিছুটা বাকি আছে, এগুলো বিক্রি হবে। হ্যাঁ, নদী থেকে বাড়ি আনতিস তো, ওই পাইপে আনতিস। দেখো পুকুর ভরাট করে তো বেআইনি। বেআইনি তো আমরা কি বলবো বলুন দিই, আমাদের কি বলার আছে? আমরা কি করবো? যার পুকুর সে ভরাট করতেছে। এই কত লোক মানুষ এর উপরে নির্ভর করতো, অনেক লোক মাছ টাছ ধরতো, অনেক কিছু করতো। হ্যাঁ, লোকে বলছেন পুকুর ভরাট করছেন, লোকে বলছেন এর আগেও পুকুর ভরাট করেছেন, আর মালিক বলছেন এটা পুকুরই নয়। দেখেন দাদা, ওটা কোনো পুকুর না, ওটা হচ্ছে আমাদের বাজারের জমি। মার্কেট তৈরি করে দিল সরকার থেকে, ওখান থেকে মাটি নিয়ে ওটা নিয়ে চলেন। ওটা কোনো পুকুর না, ওটা এমনি জমি, বিলেন জমি।
ওটা কোনো নিচু না, ওটা ওখানে জল জমে এমনি, আর চারি সাইডে রাস্তা ভেঙে যাচ্ছে। এবার ওখান থেকে মাটি নিয়ে মার্কেট তৈরি করেছিল পঞ্চায়েত আবার টেন্ডার হয়েছে, ওখানে সব কাজ হবে, চারি সাইডে সব ওই মানে ড্রেন হবে, ওখানে সব বুড়ি যাবে এলাকা। আচ্ছা, প্রধানকে বলে ইমার্জেন্সি ড্রেন করছি। ও আর তাহলে অনুপম আরো একবার তোমার কাছে যাই, তোমার কাছে একটা ফোন এসেছিল না? কার ফোন এসেছিল? যদি ওটা পুকুরি না হয় ফোন এলো কেন? হ্যাঁ দেখো অয়নদা, আমার কাছে এই যে খবর করার পরে আমার কাছে একটা ফোন আসে এবং প্রচ্ছন্নভাবে এখানে ফোনে কিন্তু পরিষ্কারভাবে বলে যে খবরটা করলে একটা সমস্যা হতে পারে, তার মানে একটা প্রচণ্ড হুমকি আমাকে দেওয়া হয়। এ শুধু ফোনই না, এরপরে কিন্তু আমার সঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন নেতা, বলতে গেলে একদম নেতা থেকে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থক বেশ কয়েকজন কিন্তু আমার সঙ্গে দেখা করে এবং সরাসরি তারা কিন্তু বলে যে এই খবরটা করতে বারণ করে আমাকে এবং রীতিমতো হুমকির স্বরে বলে যে এই খবরটা করা যাবে না, খবরটা বন্ধ করা হোক। এবং আমরা কিন্তু সেখানে বলে এসেছিলাম খবর করা যাবে না সেটা আমরা ঠিক করব, কোন খবর করব সেটা আমরা ঠিক করব। আপনারা পুকুর চুরিটা ভরাট করা ঠিক করবেন না। দেখুন ওই ইমরান কি বলেছিলেন আমাদের প্রতিনিধিকে, খুব ঠান্ডা মাথায় বলেন তো এরা। ওই বরুণাটে এসেছিলে না, একটা ভিডিও করছিলে? হ্যাঁ, ওই আমার ওই মেশিন কাজ করে ওখানে, তো বললে ভিডিওটা ছাড়লি আর একদম কেসার লেগে যাবে কোনি, সেই বিষয়ে একটু কথা বলবো। এমনি ওটা একটা সরকারি এমনি জায়গার হচ্ছে সাইড দিয়ে ড্রেন হবে, তার জন্য ওটা করা হচ্ছে। তুমি তো ভিডিওটা এক্ষুনি ছাড়ার দরকার নেই, দেখা করি তারপর যেটা করলে হয় করো। পঞ্চায়েত কিছু বলতে পারে না, সাধারণ মানুষ কিছু বলতে পারেন না, এতই বেতাজ বাদশা তিনি। এসডিও দেখেনি, জানেনি না, এখন বলছেন খতিয়ে দেখবেন, একেবারে ঠান্ডা মাথায়। এটা তো আমি জানি না ব্যাপার, আমি খোঁজ নিয়ে দেখছি। আপনি তাহলে খোঁজ নিয়ে দেখছেন, তাই তো? হ্যাঁ, ঘুম ভেঙে উঠুন, খোঁজ নিয়ে দেখুন। দেখুন কোপাই নদী আমরা বারবার দেখিয়েছি, এটা মানা যায়? কোপাই বোলপুরে এইভাবে বেআইনি নির্মাণ হবে? হ্যাঁ, অনেক সময় এই গ্রীষ্মকালে সরু হয়ে যায় কোপাই, জল থাকে না, তা বলে কোপাইয়ের জায়গাতে আছে। কোপাইকে কেন দখল করছেন? আমরা দেখিয়েছিলাম 11ই জানুয়ারি নদী পাড়ে বেআইনি নির্মাণ। আজকে গেলেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা, বীরভূমের ডিএলআরও, কোন রকম নির্মাণ করা যাবে না নির্দেশ দিলেন। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এটা হচ্ছিল, এটা হবে না তো? ভেঙে ফেলা হবে তো? একদমই দেখো আনন্দা, সুপ্রিম কোর্টের কিন্তু একটি নির্দেশ ছিল। 2013 সালে শিল্পী যোগেন চৌধুরী একটি মামলা করেছিলেন, তার ভিত্তিতে একটি নির্দেশ ছিল বোলপুর মহকুমার 13টি মহকুমাতে 13টি যে মৌজা রয়েছে সেই 13টি মৌজাতে কোনোভাবে কোনো নির্মাণ করা যাবে না। এবং তিনি কি মামলা করেছিলেন না, খোয়াইয়ের ওপর নির্মাণ করা হচ্ছে, তেমন এই একদম কোপাই নদীর ওপর নির্মাণ করা হচ্ছিল এবং তার জন্যেই কিন্তু আমরা খবর করেছিলাম। তারপরেই কিন্তু আজকে প্রশাসনের আধিকারিকেরা গেলেন এবং সর্বোপরি জেলার যিনি ডিএম তিনিও কিন্তু গেলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু নির্দেশ দিলেন যে কোনোভাবেই কোপাইয়ের মধ্যে কোনো নির্মাণ করা যাবে না। আর যে নির্মাণটি করা হয়েছে সেটিকে নিয়ে ইতিমধ্যেই একটি বৈঠক করা হবে। বোলপুর পৌরসভা বা পঞ্চায়েত এবং এসএসডিএ যারা রয়েছে তাদের সবাইকে ডেকে বৈঠক করা হবে, কিভাবে যে নির্মাণটি ইতিমধ্যেই হয়ে গেছে কোপাইয়ের মধ্যে সেটিকে কি করা যায়, সেটিকে কি ভেঙে আমরা কিন্তু লক্ষ্য রাখবো ভেঙে ফেলা হচ্ছে কিনা, কোপাইকে মুক্ত করা হচ্ছে কিনা। এইরকম সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই জবরদখল, দেখুন ডিএলআরও কি নির্দেশ দিচ্ছেন। কনস্ট্রাকশনের কাজ বন্ধ, এই মৌজায় সুপ্রিম কোর্টে কেস চলছে। রেস্ট্রিক্টেড মৌজা এগুলো বন্ধ করুন, আপনার কাজ লোক যেন না থাকে। রবিমোহনপুর রেস্ট্রিক্টেড 11টা মৌজার মধ্যে এটা কি পড়ছে? হ্যাঁ হ্যাঁ, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, দেখুন দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ। সাহস পান থেকে আপনারা বলুন তো? পুকুর চুরি করছেন, নদীও চুরি করছেন, বিদ্যাধরী নদী দেগঙ্গায় নদীর চরে বেআইনি নির্মাণ। আমরা খবর করলাম, তারপরে বেআইনি নদীর চরে অবৈধ নির্মাণে যে 14ই জানুয়ারি দেখছেন, যে যা পারছে লুটেপুটে খাওয়ার চেষ্টা করছে। কেন? বিদ্যাধরী চর পরিদর্শন আধিকারিকদের কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কারা গেলেন আজকে এবং তারা কি নির্দেশ দিলেন?
কেন, কার বিরুদ্ধে অভিযোগ ছিল এই বেআইনি নির্মাণের? দেখো, অভিযোগ হচ্ছে বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি এবং প্রভাবশালী বেশ কিছু অসাধু মানুষের এই নজর পড়েছিল বিদ্যাধরীর চরের দিকে, এবং তারা সেই জমি সেই চর দখল করছিল এবং দখল করে গরিব মানুষকে 12 থেকে 90,000 টাকা পর্যন্ত বিক্রি করছে। ফলে এইভাবে যদি আস্তে আস্তে এই বিদ্যাধরীর চর বিক্রি হয় বা পাড় বিক্রি হয়, তাহলে একটা সময় বিদ্যাধরী আর কিছুই থাকবে না, অর্থাৎ মানচিত্র থেকে হারিয়ে যাবে। এই খবর গত রবিবার অর্থাৎ 14 জানুয়ারি আমরা তুলে ধরি। তারপরেই টনক নড়ে প্রশাসনের, অর্থাৎ আজকে সেখানে বিএলআরও থেকে শুরু করে ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে এবং দেওঙ্গা থানার পুলিশ সেখানে যায়। অর্থাৎ যে বিদ্যাধরীর খাল একেবারে বেলিয়াঘাটা এলাকায় যেখানে যেখানে একাধিক জায়গায় কংক্রিটের জঙ্গল হচ্ছিল, তারা নাকি তারা প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে কিনেছে, কিন্তু কাদের কাছ থেকে কিনেছে তাদের নাম বলতে চায়নি, অর্থাৎ নাম বললে তাদের উপরে হামলা হবে, ভয় দেখানো হবে, ফলে তারা নাম বলেননি। কিন্তু তারা যে অবৈধ সেটা স্বীকার করলেন এবং আজকে সেখানে পরিদর্শনে গেলেন, সরাসরি হুমকি দিয়ে রাখলেন, অর্থাৎ তাদেরকে নির্দেশ দিলেন যে 1 সপ্তাহের মধ্যে যা কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে সবগুলো ভেঙে দিতে হবে। আমরা জিয়া এইটা একদম বিদ্যাধরীর চর মুক্ত হয়েছে, সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আমরা কিন্তু ছবি দেখাবো নিউজ 18 বাংলার দর্শকদেরকে, আমাদের সেটা কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। আর একজন নয়, একাধিক জন বেআইনি নির্মাণ করে ফেললেন। বাহ, অসাধারণ। দুগাছির ওই বেলেঘাটার ব্রিজ থেকে সবারই ডর করা আছে বলে ওদের দেখে আমার একটু প্রয়োজন হয়েছিল জায়গা, ওইগুলো ওইখানে আমি ঘরটা করেছি। এবারে এখন অফিস থেকে লোক এসে তারা এখন বাধা দিচ্ছে, ঘর আর হবে না, এখন বলছে ভেঙে ফেল। ভাঙিনি, সবারই যদি ভাঙা পড়ে তাহলে আমারও ভাঙা পড়বে। বাবা, এখন অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ভিজিট করে গেছিলেন, সেই মারফত ওরা একটা রিপোর্ট দিয়েছে। আমরা এডিএম স্যারের মারফত আমরা খবরটা পেলাম, খবরটা পেয়ে এসে দেখে গেলাম। আমরা ব্যবস্থা নিই এডিএম ম্যাডাম স্যারকে অলরেডি ইনফরমেশন করব, যা দেখলাম। নিশ্চয়ই। এবার দেখুন, ধূপগুড়িতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ডুডুয়া নদীতে বালি পাচার আমরা দেখিয়েছিলাম, বালি পাচার বন্ধ হয়েছে, এক পারে বন্ধ হয়েছে, আর আরেক পারে ওপারে আবার বালি চুরি শুরু হয়ে গেছে। দেখছেন, এপারে বালি মাফিয়ারা চুরি বন্ধ করেছে, পুলিশ অভিযান চালিয়েছে, ওপারে আবার বালি পাচার শুরু হয়ে গেছে। রকি, একদিকে পাচার বন্ধ, আরেক দিকে পাচার শুরু। পুলিশ প্রশাসন কি একদিকের জন্য অভিযান চালিয়েছিল নাকি? তোমাকে বলে রাখতে চাইবো, ডুয়ার্সের বিভিন্ন নদীতে কিন্তু দীর্ঘদিন ধরেই বালি মাফিয়াদের দৌরাত্ম দেখা গিয়েছিল এবং ধূপগুড়ি ব্লকের অন্তর্গত যে এলাকা রয়েছে কাজীপাড়া এলাকা, সেখানে ডুডুয়া নদী চর কিন্তু খালি করে দিচ্ছিল, ট্রাক্টরে করে বালি ভরে কিন্তু অন্যত্র পাচার হয়ে যাচ্ছিল। সেই খবর আমরা তুলে ধরি এবং তড়িঘড়ি কিন্তু 1 সপ্তাহের মধ্যেই ধূপগুড়ি থানা পুলিশ প্রশাসন কিন্তু তৎপর হয়, সেখানে তারা অভিযান চালায় এবং ধরপাকড় শুরু করে। অবশেষে সেই চরে কিন্তু বালি মাফিয়াদের দৌরাত্ম কমে গিয়েছে। আমরা যখন সেই খবর তুলতে যাই যে কি কাজ হয়েছে, পুলিশ প্রশাসন কতটা তৎপর হয়েছে দেখতে যাই, সেই সময় কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ে ঠিক সেই ডুডুয়া নদীর উল্টো পাশের চরে কিন্তু যে ধারে বালি চুরি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু স্বর্গরাজ্য করে তুলেছে সেই মাফিয়ারা। সেখানে ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে ফালাকাটা ব্লক সেখানকার আলিপুর জেলার অন্তর্গত হওয়ায় কিন্তু ধূপগুড়ি থানার অন্তর্গত না হয় তারা অভিযান চালাতে পারেনি। সেক্ষেত্রে বলা চলে যে পুলিশ প্রশাসনের কোন থানার অন্তর্গত? অন্তর্গত এবং ফাঁড়ি রয়েছে, পাশেই ফাঁড়ি রয়েছে এবং সেই জায়গায় যে কাজ চলছে তা কিন্তু থানারই অন্তর্গত হোক, ব্যবস্থা নিন। যে থানার আন্ডারে পড়ে ব্যবস্থা নিন, আমরা এই ব্যবস্থা দেখতে চাই। আপনাদের খবরের পরে পুলিশ প্রশাসনের একটা তৎপরতা ছিল, আপাতত ওটা বন্ধ আছে। ডুডুয়ার ওপারটা যে আছে ওটা হচ্ছে ফালাকাটা ব্লক, ওইটা দিয়ে দেদার চলতেছে বালি পাচার। ওই পাশে বালি তোলার কারণে আমাদের এই পাশে তো এমনিতে বাদ নেই, অনেক নদী ভাঙন আপনারা বারবার খবর করেছেন। তো এইভাবে বালি পাচার হলে আমাদের আরও ক্ষতি হয়ে যাবে। আপনাদের ধন্যবাদ জানাই অশেষভাবে, ঠিক আছে, যে আপনারা একটা খবর করার পরে বালি পাচারটা বন্ধ হয়ে গেছে ধূপগুড়িতে। হিস্সা শুধু তৃণমূল কংগ্রেস পাচ্ছে তাই নয়, পুলিশ, বিএলআরও যেভাবে তারা এই কাজটাকে মদত দিচ্ছে তা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাকি জায়গায় যেভাবে চুরি করেছে সেই চুরির জায়গা কমে যাওয়াতে ওরা আজকে প্রাকৃতিক সম্পদ এভাবে নষ্ট করছে এবং অবৈজ্ঞানিকভাবে তুলছে। এখনো পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ আসেনি বা প্রশাসনের কাছেও কোনো এফআইআর হয়েছে বলে আমরা এখনো শুনিনি। শাসক দল এ ধরনের কার্যকলাপকে কোনো সময় মদত দেয় না, আগামীতেও দেবে না।
কেউ ব্যক্তিগতভাবে তার স্বার্থ চরিতার্থ করার জন্য যদি এই ধরনের কার্যকলাপে যুক্ত হয়ে থাকে, তাহলে নিরপেক্ষভাবে প্রশাসন সেই বিষয়টা খতিয়ে দেখবে। আপনারা আগে থেকে দেখেন না কেন এইভাবে বালি চুরি হচ্ছে? আর বিডিও তিনি বলেন দেখছি, দেখবো না, কিছু করুন। 17টা রেড হয়েছে, আর 17টা রেডের মধ্যে সমস্ত গাড়িগুলো আর যা মালপত্র ছিল সব সিজ করা আছে। টোটাল ভেহিকেল সিজ হয়েছে 15টা, ইনক্লুডিং ট্রাক্টরস এন্ড আদার ভেহিকেলস। ধনিরামপুর একপাশে ধূপগুড়ি ব্লক এবং এই ডুডুয়া নদী, সেখানে হচ্ছে 3টে ট্রাক্টর দিয়ে কন্টিনিউ বালি তোলা হচ্ছে। আমি দেখে নিচ্ছি, আমি ল্যান্ড দপ্তর এবং পুলিশকে অ্যাক্টিভ করে দিচ্ছি, ওরা চলে যাবে এখনই। নিশ্চয়ই, আমরাও ভরসা রাখছি আপনার উপরে। দেখুন, এর আগে আমরা দুজন মহিলা, একজন বৃদ্ধর ছবি দেখিয়েছিলাম। দুজন বৃদ্ধা, একজন বৃদ্ধ, তারা বেঁচে থেকেও মৃত। তারা দীর্ঘদিন বার্ধক্য ভাতা পাচ্ছেন না, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। আর ইনি বৃদ্ধ নন, দীপালি মান্ডি, অল্প বয়সী মহিলা। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ কেন? বেঁচে থেকেও মৃত। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, এটা কার গাফিলতি? বেঁচে থেকেও মৃত কিভাবে হন? 1 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না। একদমই দেখো দা, লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে তিনি মৃত। দীপালি মান্ডি ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের পুরান এলাকার বাসিন্দার। তিনি যেটা জানাচ্ছেন, প্রায় 8 মাস ধরে তিনি এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, অর্থাৎ 1000 টাকা তিনি পাচ্ছেন না। তিনি বারবার ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ওই অর্থাৎ ঘাটাল গ্রাম পঞ্চায়েতের ঘাটাল যে ব্লকের বিডিওর সাথে কথা বলেছিলাম যে এই গাফিলতি কার জন্য এই দীপালি মান্ডি বেঁচে থেকেও মৃত এবং যার জন্য টাকা পাচ্ছেন না। তিনি অবশ্য পরিষ্কার জানিয়েছেন যে এই গাফিলতির কারণ হচ্ছে, দেখা যাবে ওই গ্রামে কোনো মানুষের মৃত্যু ঘটেছিল এবং সেই মৃত্যুর পর ওই যে মহিলা অর্থাৎ দীপালি মান্ডির ভোটার কার্ডের নাম্বার সেখানে পুট করার ফলেই এই ঘটনা ঘটেছে। এখন দেখার যে কতদিন লাগে আরো। মানে তো স্থানীয় প্রশাসনেরই গাফিলতি। আজকে তিনি গেলেন যখন, যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না কেন, তখন দেখলেন তিনি মৃত। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পেতে হঠাৎই আমার টাকা মানে অ্যাকাউন্টে ঢোকা বন্ধ হয়ে গেছে। আমি যখন জানতে পারলাম, তখন এবার দুয়ারে সরকারে খোঁজ নিয়েছি। ওখানে এবার কম্পিউটারে দেখাচ্ছে আমি মৃত। ওই হিসেবে আমাকে অঞ্চলে যেতে বলেছিল, অঞ্চলে গিয়েছিলাম। অঞ্চল থেকে ওখানে দরখাস্ত লিখে আবার বিডিও অফিস ফের পাঠিয়েছিলেন। ওখানে সব কাগজপত্র জমা দিয়ে বলেছিলেন টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে, কিন্তু 1 বছর হয়ে গেল, এখনো কোনো খবর নেই। প্রশাসন বলছে হয়ে যাবে, এখনো পর্যন্ত হয়নি। কবে হবে? একদম কবে হবে? আমরা সুকান্ত সেই দিনের জন্য অপেক্ষা করব, যেন খুব দ্রুত হয়। আমরা আবার দেখাবো, তাড়াতাড়ি করুন। যাদের গাফিলতির জন্য আজকে এই অবস্থা, স্থানীয়রা কি বলছেন দেখুন। ওর আধার কার্ডটা নিয়ে চেক করে দেখলাম যে ওর লাস্ট পেমেন্ট ঢুকেছে এপ্রিল মাস পর্যন্ত, কিন্তু মার্চ থেকে পেমেন্ট বন্ধ। ওইখানে একদম বাংলায় লেখা আছে যে ওর পেমেন্টটা বন্ধ আছে একমাত্র ওর মৃত্যুর জন্য। ও বলার পরে ও অঞ্চল গেছিলো, অঞ্চল থেকে ওরা একটা লিখিত দরখাস্ত দিয়ে বিডিও অফিস পাঠিয়ে দিয়েছিল। তো বিডিও অফিসেও গেছিলো, বিডিও অফিস থেকে যখন ও সেখানেও স্ট্যাম্প সই আর সব কিছু করে দিয়ে এসছে ও, এবং কেউ রিসিভ কপিটাও নিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত ওর কোনো কিছুই হচ্ছে না। আর এই পঞ্চায়েত দখল করেছে বিজেপি। তাদের অদ্ভুত যুক্তি, এতদিন তৃণমূল ছিল, এরকম অবস্থা হয়েছে, এখন বিজেপি এসেছে, বিজেপি মানুষের পাশে দাঁড়াবে। বেঁচে থাকলেন, মৃত হয়ে গেলেন তৃণমূলে, আর বেঁচে উঠবেন বিজেপির পঞ্চায়েতে। এটা আবার কি? আগের যে তৃণমূল বোর্ড ছিল ওখানে অনেকবার জানিয়েছে, কিন্তু আমরা বিজেপি বোর্ড, আমরা এই নতুন বসেছি, আমরা মানুষের পাশে আছি। আমার দিকে এই কিছুদিন আগে জানিয়েছে, আমরা সেই মতো আমার অঞ্চলে বলে আমি মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন সকলকেই জানিয়েছি, যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয় এবং যাতে করে উনি টাকা পান সেই ব্যবস্থা করার জন্য আমি সমস্ত জায়গায় জানিয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। না, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। এবার দেখুন, হাওড়া দীঘা একটা গুরুত্বপূর্ণ রেল রুট, এত অমৃত প্রকল্প, এত কিছু হচ্ছে, একটা স্টেশন, দেশপ্রাণ স্টেশন, গুরুত্বপূর্ণ স্টেশন নাকি, সেখানে কল আছে, জল নেই, বাথরুম আছে, বাথরুমের দরজা সারাদিন বন্ধ থাকে। এই হচ্ছে রেলের অবস্থা, অমৃত প্রকল্প হচ্ছে।
এখানে কতজন মানুষ যাতায়াত করেন এই স্টেশন থেকে, জলের ট্যাঙ্ক থেকে সরবরাহ নেই, মানে পুরোটা নেই রাজ্য। একটা স্টেশন কি করে নেই রাজ্য হয়, কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কি করে নেই রাজ্য হয়ে গেল একটা স্টেশন? মানুষ সেই প্রশ্নই করছে ঠিক, যে কেন এখানে কল আছে জল নেই, কেন এখানে শৌচালয় আছে তালাবন্ধ থাকে সারাদিন, তার উত্তর কিন্তু পাচ্ছেন না কেউ, এবং না পেয়ে তারা কিন্তু রীতিমতো ক্ষোভও জানাচ্ছেন সুযোগ বুঝে। স্টেশন মাস্টার বলছেন সব বিষয়টি ওপরতলায় জানিয়েছেন, কিন্তু ওপরতলা থেকে কবে কি নির্দেশ জলের আসবে, জন্য ওপরতলা, বাথরুমের জন্য ওপরতলা, জল সরবরাহ ট্যাঙ্কের জন্য ওপরতলা। সুজিত, একেবারে এবং সেটা বাহানা, সেটাই বলছেন মানুষ। নিজেরা যখন ওই বাথরুমে যাচ্ছেন, স্টেশন মাস্টার, রেলকর্মী তারা কিন্তু তালা চাবি খুলছেন, ভেতরে গিয়ে তারা কাজ করছেন, ফিরে আসছেন। কিন্তু মানুষজন যে যাবে শৌচালয়ে কিংবা জল খাবে, তার নলকূপ জব আছে, জলের সাপ্লাইয়ের যে দেখা যাচ্ছে ট্যাপও রয়েছে, কিন্তু জল নেই, এবং না থাকা নিয়ে মানুষ ক্ষোভ জানাচ্ছেন। কেন জানাচ্ছেন? মানুষ ক্ষোভ জানাচ্ছেন দেখাবো, কিন্তু এ তো অদ্ভুত লাগলো। আপনারা কাজ সারছেন তালা নিয়ে, চাবি নিয়ে গিয়ে, তার জন্য ওপরতলায় যেতে হচ্ছে না, আর সাধারণ মানুষ তারা কাজ সারবেন, তারা কাজ সারতে পারছেন না, তার জন্য ওপরতলায় বলতে হবে। এ তো অদ্ভুত। দেখুন, ক্ষুব্ধ দেখুন। জলের ব্যবস্থা খুবই সীমিত, আর শৌচাগার তো নেই। ওদের যে একটা পার্সোনাল আছে টিকিট কাউন্টারের ভিতরে, সেখানেই গিয়ে কোনো রকম সারতে হয়। আমাদের খুব কষ্ট হয়, যাত্রী সাধারণ ভীষণ কষ্ট হয়। রেল কর্তৃপক্ষের নজরে থাকা উচিত ছিল, এবং অবিলম্বে একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করাটা উচিত। শৌচাগার এবং পানীয় জল দুটোই। স্টেশন তো অনেক দিন হয়েছে, মেয়েদের জন্য কোনো শৌচাগার নেই, এটাতে আমরা অনেক দিন থেকে দেখছি। ছেলেদের জন্যও নেই, আর এটা নিয়ে প্রত্যেকেরই আমাদের খুব অসুবিধা হয়। এবার মালদার খবর দেখাবো। রাজধানী পেল মালদা। মালদায় থামছে আগরতলা দিল্লি তেজাস রাজধানী। আজ রাজধানী ফ্ল্যাগ অফ করেন মালদার ডিআরএম। অনুষ্ঠানে ছিলেন বিজেপির সাংসদ বিধায়করা। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, সত্যি কি উপকৃত হবেন মালদার মানুষ? একদমই, দেখো নিশ্চিতভাবেই মালদার মানুষ উপকৃত হবেন। শুধু মালদার মানুষ নয়, দুই দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন তারা উপকৃত হবেন। কারণ তারা এতদিন দিল্লিতে যেতে হলে মূলত বাগডোগরা হয়ে বিমান পথে অথবা কলকাতা হয়ে অথবা কাটিহার হয়ে রাজধানীর সুবিধা পেতেন। এর ফলে অযথা সময় নষ্ট হতো। আর মালদা থেকে ফারাক্কা এক্সপ্রেস রয়েছে, সেটা 33 ঘন্টা সময় লাগে, আর এই তেজস রাজধানী 19 ঘন্টাতে পৌঁছে দিবে দিল্লিতে। এবং এই প্রথম সরাসরি মালদা পেল। এটা সাপ্তাহিক ট্রেন, দুপুর 3:10 রওনা হবে, আর পরের দিন সকাল 10:50 পৌঁছে যাবে রাজধানীতে। অবশ্যই ভালো খবর। তাহলে নিশ্চয়ই মালদার মানুষের উপকার হোক, আমরা চাই। যাত্রীরা কি বলছেন দেখাবো। আমার বাড়ি মালদায়, মঙ্গলবাড়িতেই। আমাকে অনেক ভালো লাগছে কি আমি মালদা থেকে ট্রেন ধরে দিল্লি যেতে পারছি। আগে কলকাতা গিয়ে যেতাম, আর এখন মালদা থেকে ডাইরেক্ট ট্রেন হয়ে গেছে, তো অনেকই ভালো লাগছে। আমরা মালদা থেকে দিল্লি যাচ্ছি তেজস রাজধানী এক্সপ্রেস, তো ভালোই লাগছে। প্রথম নতুন ইনোগ্রেশন হবে, তো খুব সুন্দর লাগছে। প্রথম দিন খুব এক্সাইটেড লাগছে। এবার কোন নগরে চলে যাবে? একটা সরকারি স্কুল, তাতে অতিরিক্ত টাকা নাকি নেওয়া হচ্ছে। 240 টাকা ভর্তি ফিজ, সেখানে 1200 টাকা নেওয়া হচ্ছে। আর এই নিয়ে বিক্ষোভ এসএফআই, তার সঙ্গে পড়ুয়ারাও। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, সকাল থেকে আমরা এই খবর দেখাচ্ছি, কেন নেওয়া হচ্ছে তা স্লিপের পেছনে হাতে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরপরে যে প্রশ্নগুলো উঠছে, সেই প্রশ্নগুলোর কি উত্তর পাওয়া গেছে স্কুল কর্তৃপক্ষের থেকে? হ্যাঁ অনিন্দা, দেখো এই নিউজ 18 বাংলায় কিন্তু আমরা এক্সক্লুসিভলি সকাল থেকে মানে দেখাচ্ছি কোন্নগর নবগ্রাম যে বিদ্যাপীঠ স্কুলে এই যে 2024-এর যে নতুন শিক্ষাবর্ষে যে ভর্তি হচ্ছে, মানে সেখানে সরকারি রেট কিন্তু 240 টাকা করে, কিন্তু তার বাইরেও কিন্তু বেশ কিছু টাকা নেওয়া হচ্ছে। যেমন পঞ্চম শ্রেণীতে প্রায় 400 থেকে 450 টাকা, ও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সেখানে 1200 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠছে। শুধু তাই নয়, বিলটা যেটা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু সরকারি স্কুলের বিল স্ট্যাম্প ছাড়া দেওয়া হচ্ছে 240 টাকা। অথচ ঠিক বিলের পিছন দিকে কি বলছে না, দেখো স্কুল কর্তৃপক্ষ বা মানে পরিচালন কমিটি কাউকে কিন্তু আমরা যোগাযোগ করে তারা কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি। তবে এই বিষয়ে হুগলি জেলা
শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি কিন্তু জানিয়েছেন যে এইটা অনৈতিকভাবে নেওয়া হচ্ছে। আচ্ছা, কোনোভাবেই অনৈতিকভাবে এটা নেওয়া কাম্য হচ্ছে, না। তাহলে কালকে যেহেতু আমরা দেখব যে স্কুল কর্তৃপক্ষ বন্ধ করে কিনা। 1000 টাকার বিল দেখালো, 200 টাকা পুজোর চাঁদা আর কি জেনারেটার না কি বললো, কম্পিউটার বললো, ওই নিয়ে পিছনে লিখে দিয়েছে টোটাল 1220 টাকা দেওয়া। চাইছে স্কুলে কি করবো, ছেলেকে তো পড়াতে হবে, তাহলে তো বই কিছু পাওয়া যাচ্ছে না, ধরুন ভর্তি তো করাতে হবে। আর এবার মালদায় দেখুন, বিদ্যুৎ দপ্তরের কর্মী তিনি কি জালিয়াতি করেছেন, বিদ্যুৎ বিল নিয়েছেন, মানে টাকা নিয়েছেন, টাকা ঝেপে দিয়েছেন, আত্মসাৎ করেছেন, আর সেই পাকড়াও করেছেন গ্রামবাসীরা এই অভিযুক্তকে। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কিভাবে সম্ভব হলো এই একা ব্যক্তির পক্ষে এত লক্ষ টাকা আত্মসাৎ করা, ঝেপে দেওয়ার? একদমই, দেখো এই অভিযুক্ত ব্যক্তি গণেশ ঘোষ, তিনি বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী, বাড়ি বাড়ি মিটার রিডিং সংগ্রহ করেন। তিনি মানিকচকের নাজিরপুর এলাকায় একাধিক বাড়িতে বেশ কিছুদিন আগে রিডিং নিতে যান। সেই সময় নিশ্চিত করেন, চিহ্নিত করেন যে কোন কোন বাড়ির পুরুষ মানুষ ভিন রাজ্যে কাজে রয়েছে। এরপর কিছুদিন বাদে সেই সব বাড়িতে তিনি যান এবং বলেন তাদের যে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে সেই টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে, নাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন মহিলারা। এবং এই কর্মী, যেটা অভিযোগ, তিনি বলেন যে তার হাতে টাকা দিয়ে দিলেই তিনি বিদ্যুৎ দপ্তরে জমা করে দিবেন, কারণ যেহেতু বাড়িতে পুরুষ মানুষ নেই। মহিলারা বিশ্বাস করে তার হাতে টাকা দেন। এই টাকার পরিমাণ অনেকটাই, কেন প্রচুর মানুষ টাকা দিয়েছেন। এরপর নতুন যে বিদ্যুৎ বিল এবারে আসে, তখন তারা দেখেন যে তাদের বিল বকেয়া রয়েছে, অর্থাৎ টাকা দিলেও টাকা জমা পড়েনি। এরপর বিদ্যুৎ কর্মীকে আজকে গ্রামে পেয়ে তারা আটকে রাখেন, তুমুল বিক্ষোভ শুরু হয়। একদম, অভিযোগকারীরা কি বলছেন দেখি, আর প্রশাসন কঠোর ব্যবস্থা নিন। কালী পুজোর আগে যেটা বিল হয়েছিল, ওই বিলে ধরে নাও কারো 1200-1500 বিল এসছে, তো 500 টাকা ছাড়, কারো বলেছে 200 টাকা ছাড়, এটা অফার চলছে নাকি এরকম করে বলেছে। কারো 5000 বিল আছে তো বললো যে 1000 টাকাই ছাড়। 7-8 জনের টাকাগুলো উঠিয়ে নিয়ে নেক্সটে যখন বিল এসছে দেখছে সবার ডিউ পড়ে গেছে। তারপর ওর নাম্বার পেয়ে আজকে ওকে ডাকি মথুরাপুর থেকে তুলে নিয়ে এসেছি। ধরে রেখেছেন? হ্যাঁ, ধরে রেখেছি। 3 মাস পরে আবার বিল চেক করতে আসছে, তো আমাকে 438 টাকা বিল বের করে দিয়েছে, আর সম্পূর্ণটাও ডিউ আছে। আমার যদি বিলের কাগজ যখন চেক করে দিই, ও তো জানতো কি ডিউ আছে কাগজে। ছাড়ের কথা বলেছিলেন, নিজে ছাড় পাবেন ভেবে ফেলেছিলেন, নাকি ছাড় তো পেলেন না? কি বললেন দেখুন। এরা আমাকে একটা বিল দিয়েছিল জমা করতে, আমি বিলটা কোনো কারণবশত জমা করতে পারিনি। তো এবার বিল যখন বের করলাম, দেখছি ডিউ আছে, তো ওদেরকে আমি জানাচ্ছি যে এরকম ব্যাপার, বিলটা জমা হয়নি। তো ওদের অভিযোগ আছে যেটাই যে যখন বিল জমা হয় বিলটা জমা করতে হবে। আমি ওদেরকে বললাম ঠিক আছে, তাহলে আমি বিলটা যখন নিয়ে গেছিলাম আমাকেই তো বিলটা জমা করতে হবে, তাহলে আমি বিলটা জমা করে দিব। ওটাই আমি ওদেরকে বলেছিলাম যে 1% ছাড়টা পাওয়া যাবে। এবার মধ্যমগ্রামের খবর, ভয়ঙ্কর, হাড় হিম করা। স্ত্রীকে খুন করে 6 টুকরো করে আত্মহত্যার চেষ্টা স্বামীর। এই নুরুদ্দিন মণ্ডল অভিযুক্ত স্বামী এখন হাসপাতালে ভর্তি। সায়রা বানু নিহত। স্ত্রীকে 6 টুকরো করে আত্মহত্যার চেষ্টা। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কেন এরকম নৃশংস হলেন এই ব্যক্তি? দেখো, নুরুদ্দিন মণ্ডল এবং তার স্ত্রী সাহারা বানু অর্থাৎ বছর 2 আগে একটি জমি কিনে সেই জমি তার স্ত্রীর নামে লিখে দেন। পরবর্তীকালে এই নুরুদ্দিন বাবুর মনে হয়েছে জমিটা তার দরকার, অর্থাৎ তিনি জমি বিক্রি করতে চান, এবং তখনই তার বেঁকে বসে তার স্ত্রী। ফলে তাকে সরিয়ে দিতে হবে, তাকে একেবারে ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গেলেন 6 দিন আগে, এবং তাকে গলা কেটে প্রথমে গলা টিপে তাকে খুন করলেন, তারপরে 6টি টুকরো করলেন তার শরীরের অংশগুলো। ফলে তাকে তারপর সেখান থেকে বস্তাবন্দি করে নোয়াই খালে ফেলে দিলেন, এবং তিনি বাড়ি এলেন, মেয়ের সামনে জবান বললেন যে মা কোথায় গেছে তিনি জানেন না। তখনই মেয়ের সন্দেহ হয় যে মোবাইল যেটি ছিল সেই মোবাইলে রক্ত মাখা রয়েছে। কেন, কার রক্ত জিজ্ঞাসা করতে তিনি ভেঙে পড়েন, কিন্তু মেয়ের সামনে কিছু স্বীকারোক্তি দিলেন না। পরবর্তীকালে তিনি মেয়েকে নিয়ে মধ্যমগ্রাম থানায় গেলেন মিসিং ডায়েরি করতে গিয়ে। মা মিসিং হয়ে গেছে, সেই জন্য তিনি মিসিং ডায়েরি করতে গেলেন। কিন্তু পরবর্তীকালে তিনি বাড়ি এলেন এবং আত্মহত্যা করার চেষ্টা করলেন বিষ খেয়ে। তখনই পুলিশের সন্দেহ হয় এবং তখনই জিজ্ঞাসাবাদে স্পষ্টভাবে জানায় যে এই জমি বিক্রি তার প্রয়োজন মনে করেছিলেন, তার জন্য খুন করে দিলেন, 6 টুকরো করলেন। মেয়ে কি বলছেন দেখুন। আমার বাবা আমার সঙ্গে প্রথম দিন হসপিটালে বলল যে আমি ঘোষপাড়ায় বালি পাথরের গাড়ি থাকে, ওই গাড়িতে তুলে দিয়েছি। আমার মাসির সাথে বলল যে আমি রাস্তায় নিয়ে এসে
গলা কেটে খালে ফেলে দিয়েছি, বলছে আমি ছুরি দিয়ে মেরেছি। জমিটা নিয়ে বলতো আমার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে দিয়েবে বলে বলতো। বাবা চাইতো যে বিক্রি টিক্রি করে জমি নিয়ে হতো। আর এবার অষ্টম শ্রেণীর ছাত্রীকে ছুরির কোপ, কোথায় জানেন? ওল্ড মালদায়। একেবারে দিনে দুপুরে স্কুল থেকে ফিরছিল পড়ুয়া, তাকে ছুরির কোপ। সিসি ক্যামেরার ছবিতে দেখুন। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে, কেন এরকম ঘটনা ঘটলো, এর পেছনে কি কারণ। একদমই দেখো, মাত্র 13 বছরের নাবালিকা অষ্টম শ্রেণীর পড়ুয়া আজকে দিদি এবং পাড়ার কয়েক বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল স্কুল ছুটির পরে। দিন দুপুরে অভিযুক্ত যুবক পিছন থেকে তার উপরে হামলা চালায়, রাস্তায় ফেলে গলায় ছুরির কোপ এবং খুনের চেষ্টার অভিযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, কারণ এই যুবক সে স্কুলের লাগোয়া বাড়িতেই থাকে এবং বেশ কিছুদিন ধরে এই অষ্টম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করছিল, এমনটাই অভিযোগ। পরিবারের লোকজন, স্কুল কর্তৃপক্ষ এই যুবক এবং তার পরিবারকে নিয়ে সতর্ক করেছিলেন, আর তারপরেও এই হামলার ঘটনা ঘটলো। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়াতে হামলা, এমনটাই বলছে পরিবার। আর ঘটনার পরেই অভিযুক্ত বেপাত্তা। মালদায় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। একদম গ্রেফতার করুন। এটা উজ্জ্বল মণ্ডল, কে একটা প্রেমের প্রস্তাব দিয়েছিল, না হলে ছুরির কোপ, তাকে গ্রেফতার করতে পারছেন না, পালিয়ে গেল। স্কুল ছুটি হয়েছে 12টার সময়, এবার বাচ্চারা রোজ যেরকম বের হয় সেরকমই বের হয়েছে। তো কিছুক্ষণ পরে আমি চিৎকার শুনতে পারি, আমরা অফিসে ছিলাম, অফিসে কাজ করতে, চিৎকার শুনতে পারি। বাইরে এসে দেখি মেয়েটাকে মানে গলাটা কেটে দিয়েছে, রক্ত পড়ছে, ছেলেটা পালিয়ে গেছে। অনেকদিন ধরে মেয়েটাকে উত্ত্যক্ত করেছিল, মেয়েটা আমাদের বলেও ছিল, আমরা মেয়েটা বাড়ির লোকের সাথে কথা বলেছি, এই নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভাবতে পারিনি এতটা ছেলেটা ডেসপায়ার্ড হয়ে যাবে যে মেয়েটার গলায় কেটে দেবে। ওর একটা যেন কঠোর শাস্তি হয়, এটাই চাই। পিছন দিক থেকে এসে আর আমার বোনুর গলাতে প্রথমে ধরলো, তারপর ওকে ঘুমিয়ে চাকু দিয়ে কাটতে লেগে গেল। আর আমিও তো মারছি, তো এত চিৎকার করছি, কেউ আসছে না। ওকে ভালোবাসে না, তো জোর জবরদস্তি ওকে করাচ্ছে। একবার হুমকি দেখিয়েছিল এখানে, আচ্ছা বলেছিল যে এবার ওকে জানে মেরে দেবো। দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবার চলুন শিলিগুড়িতে। এর আগে আমরা বিভিন্ন সময় দেখিয়েছিলাম পথ কুকুরদের আতঙ্কে মানুষ থাকতে পারছেন না, কারণ কামড় দিচ্ছে। আর শিলিগুড়িতে পথ কুকুরদের দাপটে আতঙ্ক। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কোনো একটা নির্দিষ্ট জায়গায় নাকি গোটা শিলিগুড়ি জুড়ে এখন এইরকম অবস্থা? পুরসভা কি করছে? দেখো, শুধু শিলিগুড়ি পুরসভা এলাকায় নয়, শিলিগুড়ি পুরসভা সংলগ্ন বাইপাস এলাকাতেও কিন্তু এই পথকুকুরদের দৌড়াতে কার্যত ঘুম ছুটেছে কিন্তু স্থানীয় বাসিন্দাদের। একেবারে কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই, সেই সকাল হোক কিংবা রাতের অন্ধকার। রাস্তাঘাটে যখন মোটর বাইক বা সাইকেল চালিয়ে কেউ যাচ্ছে, তখনই কিন্তু তার পিছনে ধাওয়া করছে এই পথকুকুরে এবং কামড়ে দিচ্ছে। এবং সংখ্যাটা 1-2 নয়, প্রতিদিন গড়ে শুধু জেলা হাসপাতালে 50 থেকে 75 জন যাচ্ছে টিকা নিতে। স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে গোটা শহরে এবং এই নিয়েই কিন্তু স্থানীয় বাসিন্দা তারা যারা আক্রান্ত তারা কিন্তু প্রশ্ন তুলেছেন পুরসভার ভূমিকা নিয়ে। এই নিয়ে যখন আমরা পুরসভার মেয়র গৌতম দেবের সঙ্গে কথা বলি, তিনিও বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং বিষয়টি যে তার জানা তিনি স্পষ্ট জানিয়ে দেন। এবং যে পথকুকুরদের স্টেরিলাইজেশনের যে প্রক্রিয়া তা আপাতত শীতের জন্য বন্ধ রয়েছে এবং দ্রুত স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কথা বলে যাতে মানুষ আতঙ্কে রাস্তায় না বেরোন, এরকম যেন পরিস্থিতি না হয়। এই যে যেমন বাঁকুড়ায় হাতির হানা লেগেই আছে, ঝাড়গ্রামে হাতির হানা লেগেই আছে, এক বৃদ্ধের মৃত্যু হলো। কথা বলবো প্রতিনিধি বাড়ির সামনেই হাতির হানায় মৃত্যু প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, কিভাবে বাড়ির সামনেই হাতির হানায় কিভাবে মৃত্যু ঘটনাটা? বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের যে গোপবাঁধি গ্রাম, সেই গোপবাঁধি গ্রামেই বাড়ি হচ্ছে বছর 72-এর শম্ভুনাথ মণ্ডলের। তিনি আজ ভোর ফাগাত যখন তিনি বাড়ির বাইরে বেরোচ্ছিলেন, সেই সময় দেখেন তার উঠানেই কিন্তু দুটোই হাতি দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ একটি দাতাল হাতি তাকে প্রথমে তুলে ধরেন এবং তারপরে আছড়ে মারেন। আরেকটি হাতি এসে পড়ে তাকে পায়ে করে পিষে মারে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে গ্রামের মানুষজন কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন, কেননা গ্রামের এলাকাতেই কিন্তু 40টি হাতির দল রয়ে গেছে গত 3 মাস ধরে। এবং শুধুমাত্র যে প্রাণহানির ঘটনা ঘটছে এমনটা নয়, ফসল ক্ষতি হচ্ছে। বারবার ধরে বন দপ্তরে জানানো হয়েছে, প্রশাসনিক লেভেলে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো সুরাহা পায়নি। তাই এই বন দপ্তরের লোকজন কিন্তু বন দপ্তরের লোকজনের বিরুদ্ধে এবং এলাকার যে বিধায়ক রয়েছেন তিনি ঘটনাস্থলে গেলে তাকেও ক্ষোভ দেখানো হয় এবং তারাই দাবি করেন যে প্রশাসনের হাতির জায়গা জমি আমরা মানুষ তারাই কেড়ে নিচ্ছি, হাতি এরকম দাপট দেখাচ্ছে, কিন্তু মানুষেরও তো ক্ষতি হচ্ছে অবশ্যই। অভিনব ব্যতিক্রমী কিছু খবর দেখাই।
উদ্যোগ দেখুন, কি অভিনব উদ্যোগ, সদিচ্ছা থাকলে এরকমই হয়। মন্তেশ্বর গ্রামীণ হাসপাতাল, তাতে